দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে নিউজ 24 নিয়মিত এই রাজনীতি বিষয়ক আলোচনায় আমরা খুঁজবার চেষ্টা করি সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি, কোন দিকে যাচ্ছে রাজনীতির উত্তাপ এবং রাজনীতি নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে। আমরা আজকে মূলত আলোচনা করতে চাই শেখ হাসিনার আমলের দুর্নীতি শ্বেতপত্র নিয়ে। আমরা জানি যে গতকাল কিন্তু ডক্টর ইউনূসের হাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে শ্বেতপত্র খসড়া যে রিপোর্টটি আসলে তুলে দিয়েছেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে 28টি উপায়ে দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে এবং বছরে আমরা দেখেছি $16 বিলিয়ন করে কিন্তু পাচার হয়েছে। সব মিলিয়ে যেটি আসলে পৃথিবীর কোনো দেশেই এই ধরনের ঘটনা প্রায় বিরল বলা চলে এবং এই যে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আসলে দুর্নীতির সুযোগ নেওয়া হয়নি, যেখানে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপপ্রয়োগ, এরকম নানা রকম দুর্নীতির চিত্র কিন্তু আসলে এই খসড়ার মধ্য দিয়ে উঠে এসছে শ্বেতপত্রের মধ্য দিয়ে। আমরা আজকে মূলত এই দুর্নীতির শ্বেতপত্রের সার্বিক বিষয় খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে চাই, রাজনীতি বিষয় নিয়েও পর্যবেক্ষণ তুলে ধরতে চাই। আজকের গণতন্ত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, রয়েছেন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন যিনি এটার নেপথ্যে কাজ করেছেন, ডক্টর তৌফিকুল ইসলাম খান, জ্যেষ্ঠ গবেষক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাকে আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি পেয়ে যাব। আমরা শুরুতেই ডক্টর আব্দুল্লাহ আল মামুন আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা যে রিপোর্টটি আসলে খসড়া আকারে তুলে দেওয়া হলো, সেখানে যদি শ্বেতপত্র কমিটির এই রিপোর্ট নিয়ে আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাই যে এই যে 28টি উপায় এখানে বলা হয়েছে, সেখানে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি যেমন আছে, ব্যাংক অধিগ্রহণের কথা আছে, অবৈধভাবে অর্থ পাচার আছে, রাজনৈতিকভাবে নেওয়া অলাভজনক প্রকল্প আছে, এরকম অসংখ্য এরকম 28টি যে ক্ষেত্রের কথা বলা হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রতিযোগিতা না করেই, দরপত্র প্রক্রিয়া না মেনেই সেখানে করা, এরকম বহুবিধ আসলে স্বজনপ্রীতি, দুর্নীতির চিত্র আমরা আসলে এই শ্বেতপত্র খসড়ার রূপরেখায় যেটি আমরা পেয়েছি। সার্বিকভাবে আসলে একটু যদি আপনার কাছে জানতে চাই যে এই দুর্নীতির শ্বেতপত্র যেটি আমরা পেলাম, এটি একটা চিত্র মাত্র, কিন্তু আগামীতে যেন না হয় সেই জায়গাটাই আমরা আসলে কি করতে পারি? ধন্যবাদ বাবু। আমার মনে হয় যে আমি ওই জায়গাটাতে যাওয়ার আগে ছোট্ট করে কয়েকটি জিনিস একটু উল্লেখ করতে চাই এবং যেটি মনে করি আমি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যেটা আপনি বললেন যে কোনো দেশে এরকম কোনো ঘটনা বিরল, কিন্তু এটিও বিরল আমাদের দেশে যে আমরা অনেক দুর্নীতির অভিযোগ শুনি, পেপার পত্রিকায় রিপোর্ট হয়, ছোট ছোট রিপোর্ট, রিসার্চ প্রকাশিত হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ধারাবাহিকভাবে এই রিপোর্টগুলো এর আগে প্রকাশ করেছে। কিন্তু এখানে 3-4টি ফিচার খুব ভিন্ন, 3-4টি বৈশিষ্ট্য একেবারেই অন্যগুলোর থেকে ভিন্ন। প্রথমত আমি যে প্রথম জিনিসটি উল্লেখ করতে চাই যে এই রিপোর্টটির সঙ্গে যারা জড়িত ছিলেন, সম্ভবত এই নিয়ে কোনো বিতর্ক নেই যে তারা বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী বা গ্রহণযোগ্য অর্থনীতিবিদ। আমি যদি কয়েকটি নাম বলি, যে দেবপ্রিয়দার কথা আপনি বললেন, সেলিম রায়হান স্যার এখানে আছেন, মোস্তাফিজ স্যার আছেন, জাহিদ ভাই আছেন। আজকে আমার সঙ্গে 2-3 জনের কথা হয়েছে, আমি দেবপ্রিয়দাকে একটু এটার জন্য ধন্যবাদ জানিয়েছি। সো ক্রেডিবিলিটি ইন টার্মস অফ দ্য পিপল, মানে যারা করেছেন তাদের মান বা তাদের অর্থনীতির বিষয়ে জ্ঞান, এটি নিয়ে আসলে কোনো কথা নেই। দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে যে আমরা গত 5ই আগস্টের পর থেকে বা আগেও আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম যে কী ধরনের দুর্নীতি হয়েছে, কোন খাতে দুর্নীতি হয়েছে, কিন্তু পত্রিকার রিপোর্ট আর এ ধরনের প্রথিতযশা অর্থনীতিবিদদের রিপোর্টের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এখানে যে জিনিসটি শিক্ষা নেওয়ার আছে, আমরা কে কোন দল করি, ইভেন আওয়ামী লীগও, যে কথাটি বলা হচ্ছে যে 5ই আগস্টের পরে প্রতি বিপ্লব বা এগুলো ঠিক নয়, মিডিয়া প্রোপাগান্ডা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে। আমার মনে হয় যারা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের একটা অনুধাবনের এটা একটা ডকুমেন্ট বা এটা একটা দলিল যে আসলে কি হয়েছে। আমি যাদের নামগুলো বললাম তারা কি ধরনের, নিশ্চয়ই এমন কোনো ডকুমেন্ট বা এমন কোনো রিপোর্ট তারা প্রকাশ করতে পারেন না যেটি নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে। এটি হচ্ছে দ্বিতীয় দিক। তার মানে আমার মনে হয় এটা একটা বড় সমাধান হলো যে দুর্নীতি হয়েছে এবং কতভাবে দুর্নীতি হয়েছে সেটি। আর তৃতীয় যেটি হচ্ছে যে এটি কিন্তু কোনো ফরমায়েশি কমিশন নয়। এর আগে অনেকগুলো কমিশন আমরা দেখেছি বিভিন্ন সরকারের সময়, এটি ফরমায়েশি কোনো কমিশন। আর এটি যোগ করে, যেহেতু যারা এখানে কাজ করেছেন তারা ব্যক্তিগতভাবে অনেকে আমার পরিচিত, সবাই না হলে, তারা কিন্তু কোনো রকম, এইটাই আমি উল্লেখ করছিলাম যে কোনো রকম টাকা পয়সা তারা এখান থেকে নেয়নি। এই 3টি বিষয় মোটা দাগে রেখে আমি এখন এই রিপোর্টটাতে একটু আসতে চাই। প্রথম যে জায়গাটিতে আমি পুরোটা পড়া আমার এখনো সুযোগ হয়নি, বাট আমি ফরওয়ার্ডটা ভালো করে পড়েছি। যে চ্যাপ্টারগুলো প্রয়োজন মনে করেছে আজকে একদিনে পড়া সম্ভব, সেটি আমি পড়ছিলাম নিজে বোঝার জন্য, বা যেহেতু এখানে আসবো প্রস্তুতি নিচ্ছিলাম। 1, 2, 3টি লাইন আমি একটু উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে রিপোর্টে বলা হয়েছে যে এই যে অর্থনৈতিক ব্যবস্থা 15 বছরের, সেটি ক্রমবর্ধমান বৈষম্য তৈরি করেছে
এবং বন্টনের ন্যায্যতা এখানে ছিল না। এটার প্রমাণ হচ্ছে যে আমাদের এখানে যেটা চামচা পুঁজিবাদ বলা হচ্ছে বা ক্রনি ক্যাপিটালিজম, অথবা আরেকটা জিনিস বলা হচ্ছে যে আপনার অলিগার্ক ইকোনমি বা বড় লোকদের আরো বড় লোক করার ছিল যে মূলত রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ইয়াদ। আরেকটা জিনিস আমি একটু পড়তে চাই, সেটি হচ্ছে যে এটি এই রিপোর্টের অংশ আমি বাংলায় পড়ছি আর কি, যে একটা বিভ্রান্তিকর তথ্য, তারপরে বলা হচ্ছে যে শিথিল অর্থনৈতিক অব্যবস্থাপনা, এবং আরেকটা হচ্ছে যে এই অব্যবস্থাপনাটা সামষ্টিক অর্থনীতিতে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে যে সরকারি যে অর্থ চুরি বা দুর্নীতি সেটি শুধু দেশীয় খাত থেকে নয়, বিদেশে যে এফডিআই বা বৈদেশিক লোন যেগুলো প্রকল্প পরিচালিত হচ্ছে সেগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত। আরেকটি হচ্ছে যে বলা হচ্ছে যে একটা বানোয়াট তথ্য উপস্থাপন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিন্তু করা হয়েছে। আমার মনে হয় যে আরেকটি জিনিস এই রিপোর্টে এসছে যেটি রাজনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। রিপোর্টে বলা হয়েছে যে যেহেতু জবাবদিহিতার কোনো সংস্কৃতি ছিল না, 3টি নির্বাচন হয়েছে এবং সরকারকে যেহেতু নির্বাচনের জন্য জনগণের কাছে যেতে হচ্ছিল না, তারা যেহেতু জানে যে এরকম একটা গণতন্ত্রকে কোনো রকম গণতান্ত্রিকায়নের সুযোগ সুবিধা না দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, তাদের একটা টেন্ডেন্সি আমার মনে হয় ছিল যে উন্নয়নকে সামনে এনে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে জনগণকে একটা অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে এমনভাবে যে নির্বাচন না হয়ে বা একটি একক সরকার থেকে বোধহয় সবচেয়ে বড় উন্নয়ন করা যায়। এবং আপনি যদি একটু পেছন ফিরে তাকান গত কয়েক বছর, এটা কিন্তু রাজনৈতিক বক্তৃতাগুলোতে বারবার এসছে। আরেকটা হচ্ছে যেহেতু জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়নি, সেহেতু তারা যেটা করেছে যে নিজেদের মতো করে অর্থনীতিকে সাজানোর চেষ্টা করেছে এবং এবং এখানে একটা জিনিস দেখবেন যে 70% অর্থ দুর্নীতি হয়েছে কোনো কোনো প্রকল্পের ক্ষেত্রে, বলা হচ্ছে কোনো কোনো প্রকল্পের ব্যবস্থাপনা 70% দুর্নীতি, এবং ইচ্ছাকৃতভাবে প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো হতো। এবং আমি ওই জায়গাটা একটু যেতে চাই। আমার মনে হয় যে আপনি যদি সুযোগ দেন, আসলে খরচ বাড়ানো হয়েছে, এইটা কিন্তু এভাবে আমাদের কোনো রিপোর্ট হয়নি। আমি একটু পড়তেই চাই যদি আপনি আমাকে একটু অ্যালাউ করেন, যে এটা খবর জানা জরুরি, কারণ হয়তো সবাই রিপোর্টটি পড়বে না বা পত্রিকায় পুরোটি লেখা সম্ভব না। তৌফিক ভাই আসবেন, উনি হয়তো আরো অ্যানালিসিস অন্যভাবে করতে পারবেন। আমি কয়েকটা খাত একটু উল্লেখ করতে চাই যে কোথায় দুর্নীতি হয়নি, যেটা দিয়ে আপনি শুরু করলেন। দেখেন, ব্যাংকিং খাতে কেলেঙ্কারি, যেটা আমরা একটু জানি, ব্যাংক দখল, অবৈধ আর্থিক বহির্ভূত অর্থ পাচার, রাজনৈতিক উদ্দেশ্যে প্রকল্প ফোলানো ফাঁপানো খরচ, প্রকল্পের অনুমোদনে ব্যয় বৃদ্ধি, যেটা আমি বললাম একটু আগে 70% ব্যয় বৃদ্ধি, প্রতিযোগিতা ছাড়া দরপত্র, জমি অধিগ্রহণের মানে কি নাই এখানে, প্রভাবশালীদের রেয়াত সুবিধা দেয়া, বিকৃত তথ্য নিয়োগের ক্ষেত্রে সমঝোতা চুক্তিগুলো করাচ্ছে স্বার্থের ক্ষেত্রে, চাঁদাবাজি, একচাটিয়া দুর্নীতি, এরকম করে মানে যেটা ভাবতেও পারা যায় না এরকম করে দুর্নীতিগুলো কিন্তু হয়েছে। আরেকটি জিনিস দেখেন যে যখন দুর্নীতির মাত্রা নিয়ে কথা বলছে এই রিপোর্টে, তারা বলছে যে দুটি ডাটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ, যে $16 বিলিয়ন পাচার হয়েছে এই সময়ে, এবং $16 বিলিয়ন দিয়ে দুটি ছোট্ট ছোট্ট জিনিস এখানে উদাহরণ হিসেবে রিপোর্টে এসেছে এই বছরে। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ যে টাকাটা পাচার হয়েছে, আমরা প্রতি বছর আমাদের এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক বিনিয়োগ যেখানে যেটা পাই, এবং বৈদেশিক ঋণ যেটি আমরা গ্রহণ করি, মোটা দাগে অ্যারাউন্ড 6%, 6 বিলিয়ন করে আমরা ঋণ ছাড় হয়। অনেক ধরনের কমিটমেন্ট থাকে ডোনারদের, আর ধরেন 1% করে আমরা আমাদের এফডিআই আসে বা বৈদেশিক সাহায্য বাংলাদেশে আসে, তাহলে বলছে দ্বিগুণ, তার থেকে দ্বিগুণ এই হয়েছে, পাচার হয়েছে। শুধুমাত্র পাচার, কিন্তু এটা দুর্নীতি বা প্রকল্পে অপব্যয় নয়, সেটি পাচার। আরেকটি জিনিস দেখেন, বলা হচ্ছে যে এখান থেকে এডিপিতে আমরা $60 বিলিয়ন এই সময়টাতে বলা হচ্ছে যে $60 বিলিয়ন এই সময় ব্যয় হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে এখান থেকে এডিবির থেকে যে টাকাটা নষ্ট হয়েছে বা চাঁদাবাজি হয়েছে, পাচার হয়েছে, সেটির সংখ্যা প্রায় 2 লাখ কোটি টাকা। তাহলে এখন যেটা বলা হচ্ছে যে এই যে এত টাকা, আমি যে শুরুতে বললাম যে বৈষম্যর মাত্রাটা কোন জায়গায় গেছে, তাতে কি হয়েছে, আমাদেরকে বলা হচ্ছিল যে দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু এখন যদি আমরা তাকাই তাহলে কিন্তু দেখব যে এই উন্নয়ন যেটা হয়েছে তার যে সুফল একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে গেছে। তারা কারা? যারা এই চামচা পুঁজিবাদ অথবা অলিগার্ক শ্রেণী, তাদের হাতে গেছে। আমি যদি একটু দর্শকদেরকে বলি, আজকে কিন্তু এই হোয়াইট পেপার কমিটির যিনি প্রধান ডক্টর দেবপ্রিয় এটাকে স্পষ্ট করে বলেছেন যে একটা চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত করা হয়েছে। এটা কি ব্যাখ্যা বোধহয় একটু ব্যাখ্যা করেছেন, উনি ব্যাখ্যাও দিয়েছেন একটা, যে চামচা পুঁজিবাদটা কি, ক্রনি ক্যাপিটালিজম। চোরতন্ত্রটাকে আমরা বেশ কিছু দেশের নাম এর আগে বলতাম ক্রনি ক্যাপিটালিজমের, আফ্রিকাতে মূলত তেল খনি সমৃদ্ধ যেগুলো গরিব দেশ,
ধরেন নাইজেরিয়া, ঘানা বা আফ্রিকার অন্যান্য দেশে যেগুলোতে খনিজ সম্পদ আছে সেখানে এক ধরনের ক্রনিক ক্যাপিটালিজম দেখা যেত। যে আরেকটা ক্রনিক ক্যাপিটালিজম দেখা যায় যখন একটা গোষ্ঠীবদ্ধ হয়ে যখন সবাই চুরির অংশ হয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞানের স্বৈরতন্ত্রের একটা ফিচার হচ্ছে আপনাকে ক্রনিক ক্যাপিটালিজম ডেভেলপ করতে হয়। আপনাকে ক্ষমতায় থাকতে গেলে এক ধরনের অন্য যারা সাপোর্ট করবে তাদেরকে রাখতে হয়। কিন্তু এখানে যেটা হয়েছে একটা ট্রায়ো সিস্টেম তৈরি হয়েছে, অর্থাৎ রাজনীতিবিদ, আমলা এবং আপনার ব্যবসায়ী। কিন্তু এখানে কিন্তু নতুন এই তিনটা তো উল্লেখ করছে রিপোর্টে, কিন্তু আমরা ভুলে গেলে চলবে না পুরো সমাজটাকে দুর্নীতির মধ্যে আনা হয়েছে। আমি মিডিয়ার বাইরে যাইনি, আগে কখনো আমরা শুনি যে মিডিয়া পার্সোনালিদের এরকম দেশের বাইরে পলায়ন করার সময় গ্রেপ্তার হয়েছে বা দেশে হয়রানির শিকার হচ্ছে, আমরা কিছু কিছু কেস দেখছি। এটার মধ্যে আপনার বিভিন্ন পেশাজীবী শ্রেণী, ইভেন শিক্ষক, এটা লজ্জিত আমি একজন শিক্ষক হিসেবে, ডাক্তার, কেউ কিন্তু সকল শ্রেণী, সকল পেশা, সকল গোষ্ঠী কিন্তু একটি প্রতিচ্ছবি। ওই জন্য আমি শুরুতে বললাম যে যারা এখনো আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা সবাই খারাপ, এটা কিন্তু বলা ঠিক না। কিন্তু তাদের মধ্যে এখন বিশ্বাস করতে হবে যে ইভেন প্রথম আলো বা গার্ডিয়ানের রিপোর্ট এক জিনিস আর এই শ্বেতপত্রটি কিন্তু অন্য জিনিস। তাদের বিশ্বাস করা উচিত এখন। এবং অস্থিরতার কথা আমরা শুনছি, আমি মনে করি যে এই রিপোর্টটি অস্থিরতার ক্ষেত্রে একটু কুলুপ আটাতে সাহায্য করবে, এজন্য যে তাদের বোঝা উচিত যে মানুষগুলি এটি করেছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে খাতগুলোর কথা উল্লেখ হয়েছে, এখন কিন্তু বোধহয় একটু তাদের অনুধাবন করা উচিত যে আওয়ামী লীগ আমলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা বোঝা উচিত। জি, ডক্টর আব্দুল মামুন, আমরা এই দুর্নীতির শ্বেতপত্র নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, কেননা আমাদের সঙ্গে আরেকজন যে অতিথি আছেন তৌফিকুল ইসলাম খান, তিনি এটার পেছনে কাজ করেছেন অনেক, আমরা জানি তিনি গবেষক সিপিডির। যানজটের কারণে আসতে তার কিছুটা দেরি হচ্ছে, আমাদেরও একটা বিরতি নেবার সময় হয়েছে, এর মধ্যে আমরা নিশ্চয়ই তাকে পাবো। আমরা দর্শকদের কাছ থেকে একটা বিরতি নিতে চাই। দর্শক, আরআইসিএল গণতন্ত্রে আমরা আজকে কথা বলছি শেখ হাসিনার আমলের দুর্নীতির শ্বেতপত্র নিয়ে আরও কথা বলবো। ছোট্ট একটা বিরতির পর আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। আরআইসিএল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা আজকে কথা বলছি শেখ হাসিনার আমলের দুর্নীতি শ্বেতপত্র নিয়ে। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, আমরা যার জন্য অপেক্ষা করছিলাম ডক্টর তৌফিকুল ইসলাম খান। বিরতির আগে বলছিলাম জ্যেষ্ঠ গবেষক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যিনি এই গবেষণার সরাসরি না থাকলেও পরোক্ষভাবে তিনি যুক্ত ছিলেন আমরা জানি, তার কাছ থেকে শুনবো। এবং ডক্টর আব্দুল আল মামুন রয়েছেন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনীতি বিশ্লেষক। আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর তৌফিকুল ইসলাম খান এবং আব্দুল আল মামুন, আপনাদের দুজনকে। আমরা আজকের যে আলোচনার শিরোনাম, ডক্টর তৌফিক, আমরা শেখ হাসিনার আমলের, আমরা জানি যে এটা আসলে অর্থনীতি শ্বেতপত্র, কিন্তু আমরা আজকে দুর্নীতি শ্বেতপত্র শিরোনামে আলোচনা করছি, কেননা আমরা দেখেছি 28টি উপায়ে যে দুর্নীতির কথা বলা হয়েছে গত 15 বছরের যে শ্বেতপত্র কমিটি। আজকে সবথেকে বড় কথা যেটি আমরা দেখেছি যে এই 28টি উপায়ের মধ্যে আর কিছু আসলে বাকি থাকে না, এরকম একটা বিষয় হয়ে যায় যে যেভাবে করা হয়েছে। আমার যে প্রশ্নের জায়গা যে ডক্টর দেবপ্রিয় যে বিষয়টি বললেন যে চামচা পুঁজিবাদ হয়ে যাওয়া, চামচা পুঁজিবাদ থেকে একটা চোরতন্ত্রে পরিণত হয়ে যাওয়া, অর্থাৎ সকল গোষ্ঠীকে আসলে একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া, এটা তো হলো এবং এটা আসলে জাতি এখন জানতে পারলো, তারপর আসলে কি? সেটা আমরা ঠিক পরিষ্কারভাবে বলতে পারবো না। যেটা আমি বলতে পারি সেটা কি হওয়া উচিত, না কি হওয়া উচিত। হ্যাঁ, একটা যেটা শোনেন, সেটা হলো যে শ্বেতপত্রের ধারণাটা আমি বুঝি যে এটা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের আলোচনা চলছে, বিতর্ক চলছে। আমি মনে করি এটা খুবই ভালো বিষয়। একটা বড় কারণ হলো যে এর আগে আসলে সেই অর্থে শ্বেতপত্র হয় নাই কোথাও, বাংলাদেশের ইতিহাসে হয় নাই। তো বাংলাদেশের ইতিহাসে যেহেতু না এটার খুব চল নেই, এইটা নিয়ে অনেক ধরনের ধারণা আছে, অনেক ধরনের ব্যাপার আছে। তো আমরা একটু শ্বেতপত্র সম্পর্কে বলি আসলে জিনিসটা কেমন। তো এটা মূলত এটা ইউরোপিয়ান, বিশেষত ব্রিটিশ সিস্টেমের ভিতরে এটা আছে, যে কোনো বিষয়ে গভীরতর স্বাধীন যদি একটা ধারণা করার জন্য অনেক সময় আছে যে এই ধরনের শ্বেতপত্র তৈরি হয়। এবং সাধারণত ওখানকার যে সিস্টেমে অনেক সময় আপনার দেখবেন যে পার্লামেন্টের মাধ্যমে এটা তৈরি করা হয়, যে বিষয়ে বিতর্ক আছে সেই বিষয়ে স্বাধীনভাবে মতামত তুলে ধরার জন্য সেটাকে করা হয়। এটা কোনো বিচার প্রক্রিয়া না। তো এখানে কেউ যে বলেছেন যে আপনি নতুন করে আপনি কতগুলো জিনিসকে আপনি আনলিত প্রমাণ দাখিল করছেন না কেন, নাম নেই কেন, তালিকা দিচ্ছেন না কেন, এই প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি এই কাজ করার সময়। প্রথম থেকে 3 মাসের প্রথম যে আলোচনা সভা, সেখান থেকে শুরু করে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল যে কমিটি, সেখানে আমিও ছিলাম। তো একই ধরনের প্রশ্ন এসছে। সেইটা করার দায়িত্ব আমাদের না, ওইটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওটার জন্য আইন আদালত আছে, সেইটা হবে, সেই প্রক্রিয়া সেটাখানে থাকবে। তাহলে আসলে এইটার অনেকে বলেছেন যে একই যে জিনিসগুলো আমরা জানি সেটাই কেন লিখলেন। আমি তাদেরকে বলেছি যে জিনিসগুলো আপনারা জানেন
সেই যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকে জানেন এটা তো কোনো বিষয় নয়। আবার জানি বলে সেটা লেখা যাবে না এমনও তো কোনো কথা নেই। সেটা যদি মোটামুটি একটা সত্য ঘটনা হয়ে থাকে, সেটা যদি একটা সন্দেহ তৈরি করে থাকে, তাহলে তো এটা জানানো হবে। তো এটা একটা কাঠামো তৈরি করা হয়েছে যে বিষয়গুলো আপনি বলছেন যে এতদিন আমরা জানতাম না, আমি মনে করি না যে এটা সত্যি। কারণ আপনারা মিডিয়ার থেকে সত্যি করে হয়তো আমি যদি খুব ইতিহাস ঘেঁটে দেখি, আপনারও কোনো না কোনো রিপোর্ট হয়তো এরকম কিছু একটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তো এবং আমরাও বিভিন্ন সময় এই ধরনের অনিয়মের কথা বলেছি। কিছু কিছু তো এটা তো এসছেই বেসরকারিভাবে আইনশৃঙ্খলার ভিতরে এসছে না, এটা আমরা ওই বালিশ কাণ্ড থেকে শুরু করে যে কোনো রিপোর্ট এসছে। ব্যাংক লুটের কাহিনী তো আজকে থেকে আলোচনা হচ্ছে না, এটা তো 2010-11 থেকেই আমরা বলা শুরু করেছি। 12তেই আমরা বলেছিলাম যে ব্যাংকের পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে, এটা কমিশন করেন। তো সেইগুলো কিন্তু বিভিন্ন সময় বলা হয়েছে। তাহলে শ্বেতপত্র কি নিয়ে আসলো? শ্বেতপত্র যেটা আনার চেষ্টা করেছে সেটা হলো এই পুরো বিষয়টাকে একসাথে একটা মলাটের ভিতরে আনা হয়েছে। তারপরেও দেখবেন যে আপনি অনেকে প্রশ্ন করবেন এই বিষয়টা তো নাই, তো একটা স্কোপের ভিতরে থাকে সবকিছু একদম সামগ্রিকভাবে, এটা তো আর আপনাদের কাছে মনে হচ্ছে কিনা সময়টা অনেক কম ছিল, আর একটু সময় হলে আরো বেশি ইন্টেন্সলি করা যেত এরকম? না না, সেইটা তো আছে, পারফেক্ট করার দিক থেকে এটাকে আরো সময় পেলে তো হতো। আমাকে যেটা এটার প্রধান বলেছেন যে উনাকে যখন ডক্টর দেব আজকেও আলোচনার মধ্যে বলেছেন যে ওনাকে যখন বা আপনাদের সাথে কথা বলার সময় বলেছেন যে ওনাকে যখন বলেছে যে কতদিন সময় লাগতে পারে বর্তমান যে সরকার আছে তার প্রধান প্রফেসর ইউনূস, তো উনি নাকি ভয়ে ভয়ে 3 মাস বলে ফেলেছেন। তো যাই হোক, বিষয়ে যেটা আমার মনে হয় যে চেষ্টাটা আমি দেখেছি কমিটির ভিতরে এবং আমরা যারা কাজ করেছি সাথে, সেটা হলো আমরা ওই কমিটমেন্টটা রাখতে চেয়েছি যে 3 মাসের ভিতরে আমাদের সর্বোচ্চ যেটুক চেষ্টা আছে সেটা থাকতে হবে। এখন অনেকের দুরকমভাবে আমরা এটাকে, অনেকে এটা ব্যর্থভাবে দেখার চেষ্টা করছে, অনেকের এক্সপেকটেশন খুব অনেক বেশি ছিল, হয়তো সেই প্রত্যাশা মিটে নাই। আর অনেকে এটাকে বলার চেষ্টা করেছেন যে চূড়ান্ত হওয়ার আগে কি কোনো নতুন কিছু সংযোজন হতে পারে? থাকতে পারে। আমরা যেটা বলার আজকে ডক্টর দেবপ্রভু বলেছেন সেটা হলো যে এটা একটা খসড়া হিসেবে আছে, এটাকে একটা যেটা হলো যে অনেকগুলো হাতে এটা লেখা হয়েছে, 12 জন মানুষ আছেন, আমরা তার সাথে কাজ করেছি, বিভিন্ন হাতে লেখা, একটা ভাষাগত বিষয় আছে। এইটার হয়তো অনেকে দাবি করেছেন যে যেহেতু ইংরেজি ভাষায় লেখা হয়েছে এটাকে বাংলা করা হবে কিনা, এটা কিছু এডিট লাগবে, কিছু পাবলিকেশনের আগে কিছু কাজ করতে হয়, যারা পাবলিকেশন করেন, প্রকাশনা করেন, যারা জানেন যেটার একটা সাজুজ্যতা থাকতে হয় সেগুলো, তো ওইগুলো হয়তো করা হবে। কিন্তু আমরা যেটা চেয়েছি সেটা হলো যে একটা ড্রাফট ভার্সন তুলে ধরা, এবং এর ভিতরে যেটা বলা হয়েছে যে কেউ যদি মনে করেন যে বিশেষত তথ্য উপাত্তের দিক থেকে কারুর কোনো মানে মতামতে আছে বা মনে করেন যে এই তথ্য উপাত্ত ঠিক না, তিনি যদি দাখিল করেন সেইখানে সংশোধন করার একটা সুবিধা রাখা। কিন্তু এইটাকে ধরেন আবার ঠিক শুধুমাত্র সরকার বা শুধুমাত্র আমরা যারা গবেষণা কাজ করি আমরা পিয়ার রিভিউ রাখি আর কি, যে তাদেরকে প্রথমে দেখিয়ে প্রকাশ করার আগে দেখাই যে কোনো মন্তব্য আছে কিনা। এইটা সেই অর্থে পুরো বাংলাদেশ এবং পৃথিবীর জনগণ এটার এখন পিয়ার রিভিউ আছেন, তো তারা এটার মতামত দিতে পারেন। আপনারা জানেন যে শ্বেতপত্র যখন করা হয়, প্রথম যে কাজটি করা হয়েছে একটি ইমেল অ্যাড্রেস খোলা হয়েছে, আর সেখানে বলা হয়েছে যে আপনারা কোনো মন্তব্য থাকলে দেন। সুতরাং আমি মনে করি যে সেই মন্তব্য থাকলেও এটা নেওয়ার সুযোগ আছে, বিশেষত তথ্য উপাত্ত দিক থেকে। দৃষ্টিভঙ্গির দিক থেকে, এইটার অ্যানালাইসিসের দিক থেকে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমার মনে হয় সেই সুযোগটা আছে। কিন্তু এটা চূড়ান্ত করা হবে খুব শিগগিরই, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা সময় মতো করা হয়েছে, স্বচ্ছতার সাথে করা হয়েছে এবং জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ছোট্ট করে একটু বলবেন কিনা যে এই ডক্টর দেবপ্রিয় বলেছেন যে আমরা চোর ধরতে আসিনি, আমরা চুরির পদ্ধতিটা দেখিয়েছি, কিন্তু এইটার মধ্য দিয়ে আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলে, আপনারা তো একটা চুরির প্রক্রিয়াগুলো দেখিয়েছেন, সেটার মধ্য দিয়ে আসলে নতুনত্ব কি? আপনারা তো চুরির কথা আগেও বলেছেন, অর্থাৎ আমরা ইনিশিয়েটটা কি হতে পারে, অর্থাৎ এখান থেকে আমরা করতে পারি কি? পদ্ধতিটা হলো এটা একটা ডকুমেন্টেশন যে হওয়ার ফলে কেউ সামগ্রিকভাবে যখন একটা জিনিস দেখেন, এটা এক ধরনের ধরেন আপনি যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার হয়তো আপনাকে একটা সেই নামগুলো আসবে কিনা যারা এর সাথে পেছনে জড়িত ছিলেন, তাদেরকে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার শাস্তির আওতায় আনতে পারে। সেটা আইনি প্রক্রিয়া, হ্যাঁ সেটা আইনি প্রক্রিয়া। এইটা যেখানে আছে এটা একটা স্বচ্ছতার বিষয়। এখন এখানে কাউকে জাজ করা হয় নাই। দেখেন, জাজমেন্ট একটা ভিন্ন জিনিস। হ্যাঁ, আপনি যখন পুলিশ হয়ে এটা ইনভেস্টিগেট করে একটা রিপোর্ট দেয়, তার অর্থ না সে দোষী হয়ে যায়। আদালতের ভিতরে পাচারকারীর কোনো তালিকা আসবে কিনা এখান থেকে? না, এটা আমি বলছি যে প্রথমে এটা পরিষ্কার করা হয়েছে যে এটা সেই আসলে শ্বেতপত্রে এটা করাই হয় না, মানে এটা দায়িত্বই ভাবে
করা হয় না যদি স্পেসিফিক না করেন। আমরা ওটা করতে যাই নাই, কারণ ওইখানের জন্য আমার ধারণা কেস হবে। আপনারা অনেক রিপোর্ট করেছেন, সেগুলোতে কম্পেল করে একটা স্ট্রাকচার দিলে কি হয়। আমাদের আগ্রহ হলো যে তাহলে আপনার এটা একটা রোগের, আমরা কিন্তু অর্থনীতির পরিস্থিতি তৈরি করা আছে, সেই অর্থনীতির বর্তমান অবস্থায়, ভঙ্গুর অবস্থায় কেন আসলো, এবং সরকার পরিবর্তনের আগেই আমরা টের পেয়েছি, তাই না? তো সেটা কেন আসলো, তার একটা অংশ দুর্নীতি, তার একটা অংশ কিন্তু ভুল নীতি, তার একটা অংশ কিন্তু বিভিন্ন জায়গায় যেই ধরেন সংস্কারের পরিকল্পনা ছিল বা যে কার্যক্রমের পরিকল্পনা ছিল তা বাস্তবায়ন করতে না পারা। জি, আমরা আসবো আবারও ডক্টর তৌফিক। আমরা ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে একটু শুনতে চাই। আমরা অনেকগুলো বিষয় আসলে ক্লিয়ার করছিলেন ডক্টর তৌফিক। সব মিলিয়ে আসলে এখন আমরা যে শ্বেতপত্র সম্পর্কে মানুষের কাছে, জাতির কাছে এটা পরিষ্কার হলো যে, অর্থাৎ একটা ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে আমাদের আসলে বাস্তবতাটা আসলে কি। এখন আমরা আসলে এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কি স্টেপ এখান থেকে আসলে নিতে পারে? আর দুটো জিনিস একটু আমি উল্লেখ করতে চাই তার আগে। সেটা হচ্ছে যে এটি কিন্তু বর্তমান বাস্তবতায়, তৌফিক ভাই যেটি বললেন যে ইউনূস সাহেবের সাথে দেবপ্রিয়দা এগ্রি করেছেন এবং একটা প্রেশার ছিল, এটি খুব তাৎপর্যপূর্ণ যে অনেকগুলো কমিশন হয়েছে, তারা কি আউটপুট দিবে, কি দিবে, সেটা সবার মধ্যে একটা আলোচনা, কি ঝুলে যাবে কিনা, এটা কিন্তু একটা মাইলস্টোন। এবং দিস ক্যান বি স্পিয়ার হেড ফর আদার কমিটিজ অ্যাজ ওয়েল, যে এটা অন্য করে ফেলেছে। এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ আমি মনে করি, এটা সামাজিক এবং রাজনীতিক একটা তাৎপর্য আছে। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে যে আপনি ওনারা কিন্তু, যদি আমি ঠিকভাবে রিপোর্টটা পুরো পড়তে পারিনি, যতটুকু পড়েছি ফরওয়ার্ড এবং যে চ্যাপ্টারগুলোতে, ওনারা কিন্তু ওখানে ক্লিয়ার করেছেন যেটা প্রক্রিয়াটা কি হয়েছে, ক্ষেত্রগুলোকে কি, যেটা উনি বললেন, আমার যতটুকু ধারণা, যেটা আমি বুঝি একজন ডেভেলপমেন্ট সোশ্যোলজি স্টুডেন্ট হিসেবে, এখন যেটা হবে খাতগুলো যারা এক্সপার্ট তারা ফরেনসিক ইনভেস্টিগেশনটা করবেন। এই মুহূর্তে আসলে ওনারা উত্তর দিতে পারবেন না কে করেছে, কোন গ্রুপ করেছে, এটা পরবর্তী দায়িত্ব। কিন্তু একটা ফ্রেমওয়ার্ক তৈরি, ফ্রেমওয়ার্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর হচ্ছে এটা 3 মাসের মধ্যে করেছে, 2 নম্বর ওনারা ফ্রেমওয়ার্ক দিয়েছে। এখন এটা ডিপেন্ড করবে সরকারের ক্যাপাসিটি, আগ্রহ, তাদের নানা ধরনের সীমাবদ্ধতা আছে, সময়ের বিষয় আছে, কিন্তু এটা একটা প্রক্রিয়াটা নির্ধারিত হলো, ক্ষেত্র নির্ধারিত, অনেক কিন্তু সহজ হয়ে গেল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি রাজনৈতিক সরকার আসলেও আসলে এই কাজগুলো করতে পারবে। আরেকটা দেখেন, এখানে কিন্তু যেটা শ্বেতপত্র প্রকাশ হলো, তবে একটু ট্রাস্ট করলেন, আমি একটু বলতে চাই এটা, যে এটা কিন্তু শুধু এই 15 বছর না, এই দুর্নীতি তো আগেও হয়েছে, কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি। আমি উনি রেসপেক্টফুলি কথাটা বলি, যদিও উনি হয়তোবা এটা নিজের জন্য বলেননি, কিন্তু এরকম কম্পাইল রিপোর্ট তো এই দেশের ইতিহাসে হয়নি। পত্রিকার রিপোর্ট, ট্রান্সপারেন্সি, ইভেন সিপিডি রিপোর্ট, কিন্তু এরকম কম্প্রিহেন্সিভ কাজ কিন্তু হয়নি। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা হচ্ছে যেটা আপনি বলছেন যে এটার জন্য আসলে রাজনৈতিক মতৈক্যটা লাগবে, যে পরবর্তীতে কি হবে, ওখানেই তো সংস্কারটা। কারণ ওনারা ক্ষেত্রগুলো দেখিয়েছেন, কোন কোন প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, নর্মাল সিস্টেম, কাঠামোগত দিক সবকিছু দেখেছেন, পুঁজিবাজার, ব্যাংক, ওখানে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন হবে, যে রাজনৈতিক দলগুলো কিভাবে ওই সংস্কার প্রক্রিয়াটা নেয়, তার উপর ডিপেন্ড করবে এটা সফলতা। একটা 30 সেকেন্ডে বলি, দেখেন এটার যেই নামটা আছে, সেই নামটা হলো একটি উন্নয়ন আখ্যানের ব্যবচ্ছেদ। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে, কারণ আজকে থেকে 20 বছর পরে, 10 বছর পরে বা 50 বছর পরে যখন মানুষ ঘুরে এই সময়টাকে দেখবে বাংলাদেশে, তখন সেই উন্নয়নের যে গল্পটা চলছিল, সেই গল্পটা বাস্তবতাটা কি, সেইটাও উপস্থাপনার একটা দরকার ছিল। জি, অনেক ধন্যবাদ। আমরা আবারও আসবো আলোচনায়, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আরআইসিএল গণতন্ত্র, আমরা শেখ হাসিনার আমলের দুর্নীতি শ্বেতপত্র নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে 2জন অতিথি রয়েছেন। আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আরও কথা বলবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত আরআইসিএল গণতন্ত্রে। আমরা কথা বলছি শেখ হাসিনার আমলের অর্থনীতির শ্বেতপত্র বা দুর্নীতির শ্বেতপত্র, যাই বলি না কেন। আমাদের সঙ্গে 2জন অতিথি রয়েছেন। ডক্টর তৌফিকুল ইসলাম খান রয়েছেন, জ্যেষ্ঠ গবেষক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল আল মামুন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনীতি বিশ্লেষক। 2জনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি। ডক্টর তৌফিক, আমি যে বিষয়টি আসলে ছোট করে আপনার কাছে জানতে চাই, আমরা তো একটা অর্থনীতির শ্বেতপত্রের পরিপূর্ণ একটা ফ্রেমওয়ার্ক বা ধারণা মানুষ আসলে জানতে পারলো, জাতি আসলে জানতে পারলো যে এই 28টা ক্যাটাগরিতে 28টি উপায়ে এই দুর্নীতিগুলো হয়েছে, যেগুলো ভিন্ন ভিন্নভাবে হয়তো রিপোর্টগুলো গণমাধ্যমে এসছে। এখন প্রশ্নের জায়গাটি হলো যে আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি, এবং আমরা এতদিন ধরে বলে এসেছি যে আমরা মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ে যাব, কিন্তু আমরা তো এক ধরনের ফাঁদে আসলে পড়ে গেছি। এবং মেগা প্রকল্পে অথবা এই যে দুর্নীতি বা এই যে অপচয় হলো, এই যে প্রকল্পের মাধ্যমে অর্থ লোপাট হলো, সেটির দায় তো পরবর্তী প্রজন্মের কাছে থেকে গেল। এখন আসলে এখান থেকে আমাদের বেরিয়ে আসা অথবা শিক্ষণীয়, যদি একটু বার্তা দিতে চান দর্শকদেরকে।
আচ্ছা, আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি আর কি। এটা আমি এই গত 3 মাসে অন্তত 50 জন মানুষকে একই কথা বলেছি। ধরেন আপনার জ্বর আসছে মনে হচ্ছে, আপনি তো থার্মোমিটারটা দিয়ে মেপে দেখেন যে জ্বর আছে কিনা। হ্যাঁ, কখনো কখনো কিন্তু মনে হয় যে গাটা গরম গরম লাগছে, কিন্তু থার্মোমিটার দিয়ে মেপে দেখলেন যে জ্বর নাই। আবার আরেকটা ব্যাপার, জ্বরটা হলো ওটা কত জ্বর, 100 ডিগ্রি হলো না 99 নাকি এটা 102, একটা তো আমরা মাপি। এইটা সেই থার্মোমিটার দিয়ে জ্বর মাপার মতন। এখন পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হলো যে বাকি লক্ষণের সাথে মিলিয়ে, অন্যান্য লক্ষণ যেটা দেখা গেছে সেটার সাথে মিলিয়ে এটার হয়তো আরো কিছু এটার ভিতরে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। জ্বরের সাথে সর্দি ডেঙ্গু আছে কিনা, আছে কিনা, না এইটা তো সেইটা হলো বাংলাদেশের। ওটা হলো যে আমরা এক ধরনের, বা এটাকে বলা যায় যে কোন জায়গায় কি ধরনের কি ঘটেছে, এটার একটা আমরা অবস্থান তৈরি করতে চেষ্টা করেছি, এবং বা অর্থনীতির এই পরিস্থিতিটারও একটা দিয়েছি যে সামনের দিনে কি হবে। তো ওইখানে আরো গভীরভাবে ওখানে আপনার আরো বিশ্লেষণের দরকার হবে। যেমন আমি আপনি যেমন দুর্নীতির কথা অনেক বলেছেন, এটা তো বুঝে নিয়ে বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে, এটা হচ্ছেও কিছু কিছু, হয়তো আবার আর সামনে আরও হবে, খাতভিত্তিকভাবেও হচ্ছে। আমি একটা যেমন আমরা ওই যে উপাখ্যানের কথা বললাম, তো তথ্য উপাত্তের কথাটা যেমন আমি নিজে কাজ করেছি, এটাতে আমরা দেখেছি যে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে আমার এই উপাত্তের ভেতরে। এখন কতটুকু ওইটা সমস্যা আছে এইটার জন্য আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষা লাগবে। ওইটার ক্ষমতাও আমাদের ছিল না, ওই অথরিটিটাও আমাদের ছিল না যে ওইটার ভিতরে গিয়ে আপনি দেখতে পারবেন, ওইটা কিন্তু আমাদের অথরিটি ছিল না। সো এখন এটা দেখা হবে, এবং তারপরে এটা রেমেডিগুলা কি হবে সেইটাও, রেমেডিগুলা অথবা কি করতে হবে সেইগুলোও আমার ধারণা যে যারা নীতি নির্ধারক আছে তারা নেবেন। আবার যেটা দুর্নীতি হয়েছে, অপরাধ হয়েছে, ওই যে বললেন যে কোন ব্যক্তি করেছেন, ওইটা আদালতের কাজ, ওইটা ট্রায়ালটা আপনারা এই শ্বেতপত্র কি, অর্থাৎ করণীয় কি, সেটার কোনো নির্দেশনা? হ্যাঁ, 7টা করণীয়র কথা আমরা বলেছি, এবং এটা কিছুটা ডিটেল আউট করেছি। আমি একটু দ্রুত বলে, আপনার তত সময়ও নাই। সেটা হলো, প্রথম আমরা যেটা বলেছি সেটা হলো যে বর্তমানে অর্থনীতি একটা অস্থিরতা চলছে, এবং এই অস্থিরতাটার জন্য একটা আমরা বলেছি যে অর্থনৈতিক প্রোগ্রাম লাগবে, যেটা আলাদা আলাদাভাবে কিছু কিছু পদক্ষেপ হচ্ছে, কিন্তু এটা সামগ্রিকভাবে নেওয়া দরকার। এবং আমরা যেটা জোর দিয়েছি যে এটাকে আপনার স্থিতিশীলতার কথা বলেছে, এই স্থিতিশীলতা না হলে অন্য যেই সংস্কারের কথা বলছি এইটা টেকসই হবে না, কারণ মানুষের মনে সইবে না। তো আমরা ওইটাই জোর দিয়েছি। দ্বিতীয় আমরা যেটা বলেছি সেটা হলো যে একটা ঠিক 5 বছরের মধ্যমেয়াদী, মানে সেকেন্ড যেটা আমরা বলেছি সেটা হলো আগামী বছরের বাজেটে কিরকম হতে হবে সেটা আমরা বলেছি। 3 আমরা বলেছি যে একটা মধ্যমেয়াদী প্ল্যানিং কাঠামো লাগবে, এটা 5 বছরের জন্য না হলেও একটু একটা মাঝামাঝি একটা দৃষ্টিভঙ্গি দরকার, অন্তত 2 বছরের জন্য একটা প্ল্যান করা যায় সামনে কি হবে। আর 4 আমরা বলেছি যে আমাদের যেই এলডিসি থেকে বা আমাদের স্বল্পোন্নত দেশের থেকে এইটার উত্তীর্ণ হবার ক্ষেত্রে আমাদের কি চিন্তা করা উচিত সেটা সম্পর্কে আমরা বলেছি যে এটা উত্তীর্ণ হয়ে যাবেন, আমরা প্রস্তুতিটা ভালো করে নিয়ে আগামী বছর সিদ্ধান্ত নেওয়া। 6 আমরা বলেছি যে আমাদের যেই টেকসই উন্নয়ন অভিযান আছে সেইটা ডেলিভারি কী হবে। এবং শেষ যেটা আমি বলেছি, আমি বুঝতে পারছি সময় কম, শেষ যেটা আমরা বলেছি সেটা হলো বাংলাদেশের এই সংস্কার কার্যক্রম এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটা উন্নয়ন, এটা আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন একটা ফোরাম করতে, যেখানে আমার দাতা সংস্থা থেকে শুরু করে আমার বাজার গোষ্ঠী থেকে শুরু করে আমার রেমিটেন্সের যে বাজার আছে এবং যারা ব্যক্তি খাতের উদ্যোক্তা আছেন বহির্বিশ্বে এবং দেশের ভেতরে, এদেরকে একত্রিত করে একটা ফোরামের মাধ্যমে একটা কমিটমেন্ট প্রোগ্রাম দাঁড় করানো, যেইটা সামনের দিনের এই যে আমরা অর্থনীতি থেকে বের হতে পারবো সেইটার আলোচনাটা যেন দ্রুত করা যায়, এবং সেইটার যে সাহায্যটা দরকার হবে, যে সহযোগিতাটা দরকার হবে, সেইটাকে যেন আমরা সন্নিবেশিত করতে পারি। জি, অনেক ধন্যবাদ। আমরা 7টি বিষয় একেবারে পরিষ্কার আপনি বললেন, বুঝতেও পেরেছি অনেকটা। আমরা স্যার আপনার কাছ থেকে একই বিষয় একটু জানতে চাইবো যে আমাদের আসলে এখন এখান থেকে শিক্ষা নিয়ে আসলে আমরা নতুন করে যে ঢেলে সাজানো, নতুন করে চিন্তা করা, সেটার একটা সুযোগ তৈরি হলো, এবং সেটা রাজনৈতিক দলগুলো আসলে কতটা কাজে লাগাবেন সেটার বিষয়ে কতখানি আশাবাদী আপনি? না, যেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে এর আগেও ছিল, এখন রাজনৈতিক ঐক্যটা প্রয়োজন হবে, এবং এটা কিন্তু ডায়ালগ ছাড়া আসলে সম্ভব। এতগুলো খাত, এটা যতই সংস্কার প্রস্তাব, সেটা যে কমিটি দিয়ে এটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। প্রথম যে কাজটা করা উচিত যে যখন
অর্থনৈতিক সংস্কার কমিটির রিপোর্ট দেওয়ার পরে কিন্তু একটা ডায়ালগ হওয়ার কথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করবে, ওই সময় এটিতে সব গুরুত্ব দেওয়ার কথা। আরেকটি দেখুন, যেখানে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে কেন মানুষ এই ছাত্রদের ডাকে সাড়া দিয়েছিল, তারও কিন্তু উপজীব্য এই শ্বেতপত্রে পাওয়া গেল, যে এমন ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সাধারণ মানুষ এই ডাকে সাড়া দিয়েছে। এবং রাজনীতিবিদদের বুঝতে হবে যে যে শ্বেতপত্রটি প্রকাশ হলো সেটিকে কতটুকু গুরুত্ব দেয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। গতকালকে আমি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের স্মরণ সভায়। ওখানে 6টি পরিবার যারা তাদের স্বজন হারিয়েছে, তারা বক্তব্য দিচ্ছিল। প্রত্যেকটি পরিবার কিন্তু এই দুর্নীতি শব্দটা বা বলছে যে আমরা কিছু পাইনি, এবং আশ্চর্যের বিষয় তারা কম্পেনসেশন এখন পায়নি, সেদিকটা নিশ্চয়ই সরকার দেখবে। কিন্তু এই যে একটা ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতিকে দেখা, ভুল তথ্য উপস্থাপন করা, তাতে কিন্তু যেটা ম্যানিপুলেট করে উন্নয়ন, কেন আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে, আমি থ্যাঙ্কসফুল টু দিস কমিটি যে তারা ডেফারালের কোনো শব্দ আমি দেখলাম না, যে আপনারা ডেফার করতে বলেনি, যেটা পরে হবে, এটা একটা ভালো জিনিস। এসডিজি গুলোকে যদি ডাটাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হয়, সময় কিন্তু বেশি নেই। আরেকটি জিনিসটা ছোট্ট উদাহরণ দেয় যে কিভাবে প্রক্রিয়াগুলোকে ধ্বংস করা হচ্ছে। 2010 সালে জয়েন্ট কোঅপারেশন স্ট্র্যাটেজি একটা বাংলাদেশের ছিল ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে, যে ডেভেলপমেন্ট পার্টনাররা অবশ্যই উন্নয়নের মালিকানা আমাদের থাকবে, বা ডেভেলপমেন্ট পার্টনাররা এখনও 33 থেকে 35 ভাগ আমাদের যে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা উন্নয়ন পরিবেশ, সেখানে আমাদের বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। তারপরে একটা লোকাল কনসালটেটিভ গ্রুপ ছিল, তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামটা হতো। মানে পুরো প্রক্রিয়াগুলোকে এমনভাবে করা হয়েছে, তারাও কিন্তু আর এখন উন্নয়ন সহযোগী না বলে শুধু টাকা দিচ্ছে, এবং এমন এমন ডোনার চুজ করা হলো যারা দুর্নীতিতে অ্যাকসেপ্ট করে বা দুর্নীতিকে মোটামুটি মেনে নেয়। তো আপনি, এবং আরেকটা জিনিস দেখেন যে পরবর্তীতে যারা লোন দিবে, যারা গুড ডোনার্স অথবা যারা বিনিয়োগকারী, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আমরা যদি এগুলো থেকে বেরোতে না পারি, কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমাদের আসলেই খারাপ হবে। সো এই রিপোর্টটাকে অবশ্যই কগনিজেন্সে নিতে হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারকে এটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যখন কনসালটেশন প্রসেসে যাবে, তখন এটা অবশ্যই সমাধানটা বের করতে হবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা শেষ একটা ছোট্ট করে মন্তব্য নিতে চাই। আজকে কিন্তু সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান স্যার একটা কথা বলছিলেন, আমার কানে লেগে আছে, যে ত্রুটিপূর্ণ অনেকগুলো নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আসলে এক ধরনের ধ্বংস করে ফেলা হয়েছে। এখন প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে যদি পুরনো খেলোয়াড়রা ফিরে আসেন, এই বিষয়টি নিয়ে তিনি একটু তুলে ধরেছিলেন, এই খেলোয়াড়রা ফিরে আসতে পারে, এই একটা শঙ্কা থাকে। তো এই সংস্কারগুলো আসলে করবে কে? সেই জায়গাটায় আপনারা মনে করেন আসলে কেমন হওয়া উচিত? আমরা যেহেতু একটা নতুন বাংলাদেশের কথা বলছি। না, আমার মনে হয় যে এইটাই এক ধরনের ঐক্যমত্য আছে যে সংস্কার হতে হবে। আগের যে ব্যবস্থা আছে, যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো আছে, এটা আমরা ফিরে যেতে চাই না। এইটাই মোটামুটি একটা বড় ধরনের আসে। বিষয়টা হলো যেখানে মত পার্থক্য আছে এবং গণতন্ত্রের ভিতরে মত পার্থক্য থাকে, সেটা হলো সংস্কারটা দেখতে কেমন হবে এবং সেটা কিভাবে হবে, কতদিনের ভিতরে হবে। আমার মনে হয় সেইটার জন্যই, যেটা আমার মামুন ভাই বলছেন, যে একটা বড় আকারে আমাদের কনসেনসাসে তো আসতে হবে, একটা ঐক্যমত্য তৈরি করতে হবে, এবং সেটা আলাপ আলোচনা, বিতর্ক, তর্ক, বিচার বিশ্লেষণের মাধ্যমেই গণতন্ত্রের ভিতরে হয়, এবং সেই প্রক্রিয়াকে উৎসাহ দেওয়া উচিত। এবং সেই দিন শেষে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক জবাবদিহিতা শুধুমাত্র একটা নির্বাচন 5 বছর পরে হবে সেটা না, একটা গণতান্ত্রিক জবাবদিহিতা এবং একটা কাঠামো তৈরি করা, যেন দিন শেষে ওই যে জনগণ যে রাষ্ট্রের মালিক এবং সরকার যে তার একজন প্রতিনিধি হিসেবে কাজ করেন, মালিক হিসেবে না, সেই বিষয়টা আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিকীকরণটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। সেইটা যদি হয়, আপনি দেখবেন অন্যান্য অনেক বিষয়ে অনেক ধরনের আপনার উন্নতি হবে। দুর্নীতি একেবারে পৃথিবীর একেবারে সর্বোচ্চ গণতান্ত্রিক দেশেও যে হয় না তা না, কিন্তু ভয়টা থাকে যে দুর্নীতি হলে এটার বিচার হতে পারে এবং এইটার জন্য একটা সুবিচার হবে, এবং জনগণ অন্তত তাকিয়ে ওইটাকে দেখবে, আদালতে না হলেও তার যে মতামত আছে সেই অনুযায়ী, তার মতামত অনুযায়ী সে এটাকে পরিবর্তন করবে। এটা 10 সেকেন্ড, এটা কিন্তু আরেকটি কাজ করবে। আমরা কিন্তু এতক্ষণ রিপোর্ট দেখতাম, কিন্তু এই রিপোর্টটা কিন্তু জনমত তৈরি করতে সাহায্য করবে। এই জন্য আজকে থেকে এটা পাবলিক, সেটা কিন্তু জনমত তৈরিতেও সাহায্য করবে যে কোনো সংস্কার প্রক্রিয়া। আরেকটি হচ্ছে যে পরবর্তীতে সরকারটি আসবে, তারা কিন্তু জানলো যে এই ক্ষেত্রে এই দুর্নীতিগুলো হয়। যদি সংস্কার প্রক্রিয়া সব নাও আসে,
মিনিস্ট্রিগুলো তো রিলেটেড, আমাদের প্ল্যানিং এ রিলেটেড, ইমপ্লিমেন্টেশন রিলেটেড, তারা কিন্তু বুঝবে যে ক্রনি ক্যাপিটালিজম বলি আমরা, বা আমরা যেটা অলিগার্ক ইকোনমির কথা বলছি, তারা কিন্তু বুঝবে যে এটাকে কীভাবে ডিল করতে হবে। সো সব দিক থেকে কিন্তু এটা খুবই, আমি মনে করি যে খুবই যারা কাজ করেছেন তৌফিক ভাই সহ অন্যান্যরা, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আমি মনে করি ইটস বিগিনিং অফ এ বিগ প্রসেস। আমি 30 সেকেন্ডে রিকোয়েস্ট করে যাই সবাইকে, সেটা হলো যে সবাই একটু রিপোর্টটা মানে মন্তব্য করার বা একটা যেই আলোচনা করার আগে এটাকে এগ্রি করার আগে একবার দেখে নেবেন। ওখানে কিছুটা এক্সপ্লেনেশন আছে যেটা হয়তো নিউজ পেপারে বা আমরা যখন এটা সম্পর্কে বলছি, কোনো একটা রেজাল্ট বলছি, হয়তো পূর্ণ ব্যাখ্যা সম্ভব না। এবং কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই পৌঁছে দিবেন। এইটা আমার মনে হয় যে এটাকে সমৃদ্ধ করবে, এবং কাল দিন শেষে এটা একটা ভালো দলিল হিসেবে, ঐতিহাসিক দলিল হিসেবে আমাদের উন্নয়ন সহযোগিতার সেই কনসালটেশনটা করতে হবে, ওটা ইম্পর্টেন্ট। এটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানও বলেছেন যে এটা আসলে আগামী দিনে একসময় এটা পাঠ্য তালিকাতেও সিলেবাসে অন্তর্ভুক্ত হওয়া উচিত। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর তৌফিক এবং ডক্টর আব্দুল আল মামুন আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করব যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নতুন নেতৃত্বের হাত ধরে সেই বাংলাদেশ যেন বৈষম্যহীন হয় এবং দুর্নীতিমুক্ত হয়। এই ধরনের শ্বেতপত্র আসলে আমাদেরকে নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা আসলে দুর্নীতির কতটা স্তরে গভীরে পৌঁছে গিয়েছিলাম। চোরতন্ত্র বা যে বিষয়গুলো আসলে যে শব্দগুলো দিয়েই বলি না কেন, সব মিলিয়ে আসলে সেই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, সেই প্রত্যাশায় আজকের RICL গণতন্ত্র শেষ করছি। আগামীকাল আবারও নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।